বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যুগান্তকারী একটি সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান অর্জন করে ফেলেছেন। বাজেটের আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তিনি। এই অবস্থায় কি আমরা চুপ থাকবো, খতমে হাজাকান পাঠ করবো? না, এই অবস্থায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা আগামীকালই সারা দেশব্যাপী এই সমস্ত জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তার কারণে অব্যাহত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইনশাআল্লাহ আমরা কর্মসূচি পালন করব। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামীর আমির। এই মানুষটা যা বলে তা কিন্তু করে ছাড়ে। তার জীবন দশায় কোনো জিনিস তার বলা আর করার ভিতরে কখনো ডিফারেন্স হয় নাই। শেখ হাসিনাকে দিল্লি পাঠাবে সিদ্ধান্ত নিয়েছে, পাঠিয়ে দিয়েছে। জ্বালানি যাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, একজনের নাম হলো টুকু সাহেব। উনি কয়েকদিন আগে দেখলাম টকশো হলে মানুষকে জোর জোরে বলে ধমকায়। এই ধমকানো মন্ত্রী বলেছিল যে 2 বছর পর্যন্ত বাংলাদেশে নাকি কোনো জ্বালানি সংকটের জায়গায় কোনো দাম বৃদ্ধি হবে না। এই 2 মাস না 1 মাসের মাথায় সে পোল্টি মেরে এই সরকারের মধ্যে হলো তারা বিদ্যুৎ এবং ডিজেল অক্টেন থেকে শুরু করে সকল কিছু দাম বাড়ানো। অর্থমন্ত্রী আমির খসরু সাহেব আইএমএফ এর শর্ত পূরণ করার জন্য বৈঠক করে আইএমএফ শর্ত দিয়েছে বিদ্যুতের দাম বাড়াও। বিশ্ব ব্যাংক আর আইএমএফ এর কাছে আমরা তো দাস করতেই না, আমরা তাদের গোলাম না। তাদের কথায় আপনি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের দুঃখ কষ্ট দুর্ভোগ আপনি আবার বাড়িয়ে দিয়েছেন। জামাত ইসলামের এই পুকুরটার মধ্যে আপনারা ওই আজে বাজে কোনো গু খাওয়া মাছ পাবেন না। একেবারে বাছাই করা, সব বাছাই করা। বিরোধী দল ভাই নিশানা ঠিক করে রাখছে, একদম নিশানা ঠিক করে রাখছে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিএনপি সরকার গঠনের পর থেকেই তারা তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে শুরু করেছে। শুধু তাই নয়, তারা সরকার গঠনের পরেই বাংলাদেশের সকল প্রকার দ্রব্যমূল্যের দাম তীব্র আকার ধারণ করেছে। তাই তাদের বিরুদ্ধে মাঠে নামতে শুরু করেছে সাধারণ জনতা সহকারে জামাত ইসলাম এবং অন্য রাজনৈতিক দলরা। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সরকার বলছিল যে আমরা 2 বছর কোন রকম কোনো কিছু বাড়াবো না, কিন্তু এখন আবার বাড়াইলো তেলের দাম, বিদ্যুতের দাম। তেলের দাম তো 2 বার বাড়াইলো। হ্যাঁ, আগে একবার শুনছিলাম 20 টাকা না কত বাড়াইছে, আবার শুনলাম 5 টাকা না কত বাড়াইছে। এটাও শুনছিলাম বাড়াবে না। হ্যাঁ, আমার তো মনে হয় নতুন সরকার আইসা যদি বলতো যে একটা ফ্যান একটা লাইট যদি ঘরে জ্বলে তাদেরকে কোনো বিদ্যুৎ বিল দিতে হবে না, এরকম একটা কথা যদি বলতো, ভাই অনেক গরিব মানুষের অনেক উপকার হয়ে যাইত। কিন্তু সরকারের তো টাকার দরকার। ওই টাকা কই থেকে আনবে? আপনারা ভাবছেন আগে সরকারের মতো বিদেশ থেকে খালি ধার আইনা ঋণের বোঝা বাড়াবে? না, আমাদের কাছ থেকে নিবে, কারণ সরকারের টাকার দরকার। কেন টাকার দরকার? এই সরকার ক্ষমতায় আসার আগেই তো বলছে, এমন তো না ভাই ক্ষমতায় আইসা বলছে। এই সরকার তো ক্ষমতায় আসার আগেই বলছিল আমাদের একটা বিরাট প্ল্যান আছে। ওই প্ল্যানের মধ্যে কিন্তু ছোট ছোট প্ল্যানগুলা আগেই প্রকাশ করা হয়েছিল। ওই ফ্যামিলি কার্ড, ক্ষমতায় আইসা ওনারা ওই ফ্যামিলি কার্ড দিতেছে। এই যে ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষক কার্ড দেওয়া, প্রবাসী কার্ড দেওয়া, এরকম অনেক রকম কার্ড দিবে শুনতেছি। মুরব্বী কার্ডও দিবে নাকি? হ্যাঁ, মুরব্বী কার্ড দিলে আমি একটা পামো, কিন্তু যাই হোক গুজবও হইতে পারে, আবার দিতেও পারে, কারণ সরকারের মন বড় তো। কিন্তু সরকার কেন এটা দিতেছে? কারণ কি? সরকারের কিন্তু টার্গেট আছে 4 থেকে 5 কোটি মানুষকে এরকম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন রকম ভাতা দিবে, সাহায্য করবে, ওনাদের পাশে থাকবে। 2,500 টাকা করে তো মাসে মাসে দিবেই, আবার কৃষকদেরকে 10,000 টাকা করে লোনও দিবে। কেন দিবে? কারণ কি? সরকারের একটা প্ল্যান আছে। হ্যাঁ, সরকারের একটা বিরাট প্ল্যান আছে। এই যে এখন যাদেরকে দিচ্ছে, এরকম দিতে দিতে একটা টাইমে তো 5 বছরের আগেই ধরেন 4 কোটি 5 কোটি মানুষকে দিয়া ফেলাইলো। আর ফ্যামিলি কার্ডটা কারা নিচ্ছে? ফ্যামিলির যে বড়, তার মানে সে ভোটার। এই ভোটারদেরকে এই কার্ডটা দেওয়া হচ্ছে, পোলাপানদেরকে না। এরা যখন নেক্সট ইলেকশন আসবে, নির্বাচনের সময় কাকে ভোট দিবে? যারা কার্ড নিছে, যারা এই যে মাসে মাসে 2,500 টাকা নিছে, 10,000 টাকা করে ব্যাংকের থেকে লোন নিছে, তারা কাকে ভোট দিবে বলেন তো? এই সরকারকেই ভোট দিবে। এই সরকার কিন্তু এখন থেকেই আগামী নির্বাচনের প্রচারণা চালায়া যাচ্ছে। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যত রকম কার্ড, এগুলো তো একরকম ভাই ভোট কিনে নেওয়ার মতো। কারণ কি, মানুষ কি এত বড় বেইমান হবে? সারা বছর আমি আপনার থেকে নিলাম, 5 বছর নিলাম, এখন আবার আপনি নির্বাচনে দাঁড়াইছেন, আপনার আমি ভোট দেবো না। আপনার ভোট না দিলে তো মাসে মাসে এই টাকাটা বন্ধ হয়ে যাবে, অন্য কোনো সরকার এসে তো বন্ধ করে দিবে। যুক্তি আছে না ভাই? যার জন্য দেখেন এখনই ওনারা মাঠ পর্যায়ে কাজ করতেছে। আগামী 5 বছর পরের নির্বাচনের
আর এই টাকা কই থেকে নিতেছে? আমাদের ট্যাক্সের টাকা আমাদেরকেই দিতেছে। এমন না যে সরকার বিদেশে নিয়ে যাচ্ছে, বেগম পাড়ায় বাড়ি বানাইতেছে বা কেউ 5 লাখ টাকার জুতা কিনতেছে, এমন না। সরকার আমাদেরকেই দিচ্ছে, আমাদের টাকা। মাঝখান দিয়ে ওনারা ওনাদের ভোটার বাড়াইতেছে, ভোটারকে হাতে নিয়ে নিতেছে। একরকম ভাই সরকারি টাকা দিয়া নিজের ভোটারকে আমি নিজের হাতে নিয়ে নিলাম, এইটাই তো সত্য নাকি? এটা মিথ্যা বলতে পারবেন? আমার তো মনে হয় কেউ মিথ্যা প্রমাণ করতে পারবেন না। আমার এই হিসাবটা আপনারা কইরা দেখেন, 5 বছরের পরের হিসাবই ওনারা যাচ্ছে এবং ফিউচারে এভাবেই যাইতে থাকবে। ওনারা বারবার ক্ষমতায় আসতে থাকবে। স্বপ্ন দেখতে অসুবিধা কি? স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, কিন্তু বাস্তবায়ন করতে টাকা লাগবে। আর এই টাকার জন্য আমাদের কাছ থেকে ট্যাক্স নিতেছে। আপনারা দিয়ে দেন, সরকারই তো দিবেন, অন্য কাউকে তার দিচ্ছেন না। আর ওনারা তো এই টাকা বিদেশে নিচ্ছে না, আমাদের কি দিচ্ছে? আমাদের গরিব ভাই বোনদেরকে দিচ্ছে। আমরা দোয়া পামু, হ্যাঁ দোয়া পামু। কিন্তু মানুষ কি মনে করছিল? মানুষ মনে করছিল সরকার আইসা সব কিছুর দাম কমাবে। এই যে বিদ্যুতের বিল বাড়াইলেন, তেলের দাম বাড়াইলেন, এতে কি হইলো? এই তেলের দাম বাড়ার কারণে এই যে গ্রামগঞ্জ থেকে ট্রাকে ভইরা যে মালপত্র আসবে, আমাদের খাবার আসবে, শাক সবজি আসবে, এগুলোর তো দাম বাড়বে, কারণ তেলের দাম বাড়ছে। এই যে বিদ্যুতের দাম বাড়াইছেন, ওই কৃষককেও তো ভাই ওই বিদ্যুৎ বিল দিতে হবে, কারণ তাকে তো মোটর চালাইতে হয় ওই পানি তোলার জন্য। চারিদিকেই এফেক্ট করবে, রান্নাঘরেও এফেক্ট করবে, এটা তো আপনারা বুঝতেছেন। মাইনা নিতে হবে, কিন্তু সরকার যদি আইসা সব কিছু দাম কমাইতে চাইতো, অন্তত বিদ্যুৎ বিল আর এই তেলের দামটা বাড়াইতো না। এই দুইটা বাড়লেই সব জায়গায় এফেক্ট পড়ে। সরকার এটা নতুন করে নিশ্চয়ই চিন্তা করবে। বাজেট পাস করার পরেই আমরা বুঝতে পারবো সরকার কতটুকু আমাদের কথা রাখলো আর সরকার কতটুকু আমাদের উপরে চাপায়া দিল। চাপায় দিতে চাইছিল, আবার অনেক কিছু আমাদের উপরে চাপায় দিছিল। আমরা মাইনা নিছিলাম, মুখ বন্ধ রাখছিলাম ভয়ে, কারণ উনি ত্রাসের রাজ্য সৃষ্টি করছিল। সবাই জানতো মানুষ গুম হয়, মানুষকে ওই নদীতে পাওয়া যায়, 7 মার্ডার, ওইটা সেটা সবাই জানতো, কেউ মুখ খুলতো না। আমরা জানতাম, কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বললে রাত্রের মধ্যেই গায়েব হয়ে যেতে হবে, যার জন্য কেউ কথা বলতো না। এবং ওই সরকার কিন্তু একটা কথা বলতো, পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাদেরকে গদি থেকে সরায়। হ্যাঁ, কারোই ক্ষমতা নাই তাদেরকে গদি থেকে সরায়, বলতো না? আপনারা শুনছেন না? না শুনলে আমি শুনাই দিতেছি। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। এখন দেখেন, ওই একই কথা যদি বর্তমান সরকারের মেঘা মন্ত্রী ওই একই কথা বলে, তাহলে কেমন শোনায়? বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোন শক্তি বাংলাদেশে হতে পারে? বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোন শক্তি বাংলাদেশে হতে পারে? এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। এখন দেখেন, ওই একই কথা যদি বর্তমান সরকারের মেঘা মন্ত্রী ওই একই কথা বলে, তাহলে কেমন শোনায়? মনে হয় না ওনারা বিরোধী দলকে খুবই দুর্বল মনে করিতেছে, গণায় ধরিতেছে না? অনেকে তো আইসা এখন যা ইচ্ছা তাই বলে এই সোশ্যাল মিডিয়াতে, টক শোতে। অনেকেরই অ্যালার্জি হয়ে গেছে, দাড়ি টুপি এবং ঘৃণা ছড়ায় যাচ্ছে। ওই যে সরকারের প্রধান একটা কথা বইলা মার্কেটে ছাইরা দিছিল, ওই কথারই রেস চলতেছে এখনো। গুপ্ত গুপ্ত, ওই যে গুপ্ত, এই তুমি গুপ্ত নাকি, বসে পড়ো বসে পড়ো, ওই গুপ্ত এখনো চলতেছে। এমন একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে, ফজলুর রহমান সাহেব আছে না, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা, উনি নিজেই বলতেছে আমি তো চারিদিকেই গুপ্ত দেখি, আমার বোর দিকে তাকাইলে মনে হয় সেও কি গুপ্ত কিনা। কথা কিন্তু খারাপ কিছু বলে নাই, কোথায় যে কে বৈশা রয়েছে কেউ জানে না, চারিদিকেই ভাই গুপ্ত আছে। এত দুর্বল ভাবার কোনো কারণ নাই। কেন বলতেছি এই কথাটা? দেখেন, মিলিটারির মধ্যে সৈনিকদেরকে কিভাবে তৈরি করা হয়, ওনাদেরকে একটা জিনিসই শেখানো হয়, দেশপ্রেম, দেশের জন্য মরতে হবে। ওনারা যেদিন এই পোশাকটা পরে না, আর্মির পোশাকটা পরে, সেদিনই ওনারা ওই ওয়াদাটা কইরাই পরে যে আমরা দেশের জন্য মরতে রাজি। এই জ্ঞানটাই তাদেরকে দেওয়া হয়, মোটিভেশন কইরা এই জ্ঞানটাই বারবার তাদের মাথার মধ্যে ঢুকাইয়া দেয় এবং তারা ওইভাবে প্রস্তুত হয়। কেন এই কথাটা বললাম? এই যে জামাতে ইসলাম, এটাকে কিন্তু আপনি ওই ভাইবেন না ভাই, ওই যে কোনো নদীর মধ্যে আছে না, সব রকম মাছ থাকে, বোয়াল মাছ, পুঁটি মাছ, কই মাছ, শিং মাছ, রাক্ষস মাছ, গু খাওয়া মাছ, অনেক রকম মাছ থাকে। কিন্তু জামাতে ইসলামের এই পুকুরটার মধ্যে আপনারা ওই আজে বাজে কোনো গু খাওয়া মাছ পাবেন না, একেবারে বাছাই করা, সব বাছাই করা। এবং এই যে মামুনুল হক সাহেব, ওনার যে হেফাজতে ইসলাম, একেবারেই বাছাই করা, এক নীতিতেই চলে, অন্য কোনো নীতি পাবেন না। এদের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, মগজের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয় দেশপ্রেম। এই যে শিবির দেখেন, এই যে এনসিপি দেখেন, এদের মগজের মধ্যে কি জানেন? এই দেশপ্রেম। এরা দেশের জন্য মরতে রাজি। ওরা একটা জিনিসই জানে, মরলে শহীদ বাঁচলে গাজী। ওই একটা ব্যাপারই মোটিভেশন করে এমন ভাবে
ভাবে মগজের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, ওরা একাই কিন্তু 1000-এর সমান হইয়া দাঁড়ায়। এটা তো আপনারা এই 5ই আগস্টে প্রমাণ পাইছেন। দেখেন 5ই আগস্টে যে যত কথাই বলেন, শেখ হাসিনা যাওয়ার 3-4 দিন আগে এই জামাত ইসলামকেই নিষিদ্ধ কইরা গেছিল, এবং ওইখানেও যায় কিন্তু বারবার ওই একই কথা বলতো। ওনাদেরকে একটা ট্যাগ দেওয়া হইতো জঙ্গি বইলা, এবং এই শিবির জামাত এদেরকে সবাইকে, এবং ডক্টর ইউনূস সহকারে সবাইকে ওই ট্যাগটা দিত। ওই ট্যাগটা অনেকে এখনো এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। ওনারা চুপ, কোনো কথা বলতেছে না। কেন কথা বলতেছে না জানেন? ওনারা যেটা করার সেটা করবে, কেউ রুখতে পারবেন না। সরকার যদি মনে করে বিরোধী দলকে দূরে ঠেলে দেবো, আমির খসরু সাহেব যেভাবে কথা বলে, ওইটা যদি সরকার নিজে মনে করে, মাননীয় প্রধানমন্ত্রী যদি নিজে মনে করে ধুর এরা কারা, এদেরকে কোনো দাম দিলাম না, কি আসে যায়, তাহলে অনেক বড় ভুল করে ফেলবে, অনেক বড় ভুল হয়ে যাবে। কারণ সরকার তো নিজেও জানে না কোথায় কে গুপ্ত অবস্থায় আছে। ওনাদের সংগঠন ভাই ওই যে এলোমেলো কোনো সংগঠন না। ওনাদের সংগঠনের কে কোথায় কিভাবে আছে, কি করতেছে না করতেছে, সব ওনাদের নখদর্পণে। হয়তো 2-1টা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু টোটাল সংগঠনটা একই জায়গায় আছে, একই প্ল্যাটফর্মে আছে। দুর্বল ভাবার কোনো কারণ নাই। শেখ হাসিনা দুর্বল ভাবছিল, কিন্তু দুর্বল ভাইবাই কিন্তু তার পতন হয়েছিল। কেউ কাউকে দুর্বল ভাইবেন না। এই বিরোধী দল এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে বলেই সরকার সঠিক পথে যাচ্ছে। সমালোচনা করতেছে, এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, এটা নিয়ে মুখ খুলতে হবে, কথা বলতে হবে। গোলাম পরোয়ার সাহেব দেখলাম প্রতিবাদ করতেছে। এই প্রতিবাদে কিছু যা আসে না, সরকার থামবে না, কারণ সরকারের টাকার দরকার। আর এই ধরনের সমালোচনা যদি বিরোধী দল না করে, আবার বিরোধী দলকে বলবে দেখো ওরা বোধহয় তলে তলে হাত মিলায় ফেলাইছে, গৃহপালিত বিরোধী দল, এরকম কথা তো তাকে শুনতে হবে, যার জন্য কিছু কথা বলতে হয়। কিন্তু আসল কথা কোন জায়গায় জানেন? আসল কথা ওই একই জায়গায়, জুলাই সনদপত্র, গণভোট, হ্যাঁ ওই একই জায়গায় আছে। ওই সংস্কার হইতেই হবে। ওয়ান ওয়ে রোডের মধ্যে ঢুকাই দিছে, সরকারকে ঢুকাই দিছে ডক্টর ইউনূস। হ্যাঁ ওই যে দেখেন না, জাতিসংঘের মধ্যে যে চিঠি পাঠাইছিল শেখ হাসিনার আন্তর্জাতিক মানের উকিল, যে জাতিসংঘের মধ্যে চিঠি দিছিল, আমার মক্কেল 1400 মানুষকে কিল করে নাই, আমার মক্কেলকে ষড়যন্ত্র কইরা দেশ থেকে তাড়ানো হয়েছে। আর এই 1400 মানুষের কথাটা টোটালটাই ভুল। এখানে দেখা গেছে 836 জন মারা গেছে, 1400টা ভুল। এটা বইলা চিঠি দিছিল। জাতিসংঘে কি করলো? ওই চিঠি ফু দিয়া উড়ায় ফেলাইলো যে তোমার এগুলা মানি না, কারণ আমরা নিজেরা তদন্ত করছি। বুঝছেন ব্যাপারটা? ওইখানে কে আছে? ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান তো এখানে বসানি তো হয়েছে যেন কোনো রকম কেউ ডাইন বাম না করতে পারে। ডক্টর ইউনূস স্যার তো এই বিচারটা করবেই, যে কোনো অ্যাঙ্গেলেই করবে, এবং আমাদের বর্তমান সরকারও এই বিচারের পথে যাইতে হবে। ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো কারণ নাই, ইউ টার্ন নিতে পারবে না। এটা ওয়ান ওয়ে রোড। এই ওয়ান ওয়ে রোডের সামনেই কিন্তু নতুন বাংলাদেশ, সরকারকে সেটা মাইনা নিতে হবে। এই ছাড়া কোনো উপায় নাই। আপনারা দুর্বল যদি ভাবেন বিরোধী দলকে বড্ড বেশি ভুল করে ফেলাবেন, বিরোধী দল দুর্বল না, চালাক, শেয়ানা। তারা জানে মাত্র সরকার আসছে, এই 3 মাস 4 মাস 6 মাস পর্যায়ে যদি আমরা আন্দোলন করি, মানুষ আমাদেরকে লোভী মনে করবে। এই বিরোধী দল কি চাইবে জানেন? এই সোশ্যাল মিডিয়ার মানুষগুলো কথা বলুক। এই বিরোধী দল কি চাইবে জানেন? জনগণের মধ্যে ক্ষোভ জন্ম নিক। এই বিরোধী দল কি চাইবে জানে? জনগণ মুখ খোলার পর আমরা মুখ খুলবো। জনগণকে সামনে দিয়ে রাখবে। 15-16 বছর শেখ হাসিনার আমলে যেভাবে গুপ্ত থাইকা রাজনীতি করছে, আর এখন তো ওপেন, আবার গুপ্তও আছে। কে যে কোথায় আছে কেউ তো জানেন না। তাই কাউকে দুর্বল ভাবার কোনো কারণ নাই। বিরোধী দল ভাই নিশানা ঠিক করে রাখছে, একদম নিশানা ঠিক করে রাখছে, কিন্তু তীর এখন ছাড়বে না। কারণ এখন তীর ছাড়াটা ভুল হবে। তীরটা তখনই ছাড়বে ওই যে 180 দিনের একটা হিসাব আছে, কিন্তু এই সংস্কার, সনদপত্র, গণভোটের ওই সুযোগটা রয়ে গেছে। ওই টাইমটা পর্যন্ত অপেক্ষা করবে, শেষের দিকে এসে তীরটা ছাড়বে। তখন দেশের অবস্থা কোন দিকে যায় এক উপরওয়ালা জানে। কারণ এর মধ্যেই মানুষ একটা বাস্তবের মুখোমুখি হবে, সত্যের মুখোমুখি হবে। তারা দেখবে হায় হায়, যারা বলে আমরা দেশের পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে, আমরা মুক্তিযোদ্ধা, তারাই তো এই দেশের টাকা পয়সা বিদেশে নিয়ে যায়। তারাই তো ভাই 5 লাখ টাকার জুতা কিনে, 6 লাখ টাকার কোমরের বেল পরে, এবং 300-400 বাড়ি বানায়। বেগম পাড়ায় ওদের বেগমদের গানের মজলিস বসে। কাদের? যারা এই স্বাধীনতার পক্ষের, আর যারা স্বাধীনতার বিপক্ষের, আর যাদেরকে আমরা বলি এরা স্বাধীনতার বিপক্ষে, এরা 30 লক্ষ মানুষ মারছে, এরা 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে গেছে। তাদের মধ্যে কেউ তো বাইচা নাই। যে নতুন জেনারেশন এখন বর্তমানে আছে, তারা তো কেউ বিদেশে টাকা সরায় নিয়ে যায় নাই, তারা তো কোনো মা বোনের উপরে জুলুম করে নাই, তারা তো বিদেশে বেগম পাড়ায় বাড়ি কিনে নাই, তারা এই দেশের মধ্যে আছে। এই ব্যাপারগুলো মানুষের ভিতরে আবার ঢুইকা যাইতেছে। গত নির্বাচনের আগে কিন্তু ঢুইকা গেছিল, এই জোয়ার চলে আসছিল। জানি না কাদের ইশারায় সব কিছু উলট পালট হয়ে গেল। কার পাশা কার
খেলার টেবিলে চলে গেল, সময় আবার সামনে আসতেছে। এবার কিন্তু আর কোনো চালাকিতে কাজ হবে না, কারণ সবারই চোখ কান খোলা। হ্যাঁ ভাই, আগামীতে আর কেউ জালিয়াতি করতে পারবেন না। আমরা ভোট দেই, শুনি অমুক দেশ পাস করাই দিছে, আমরা ভোট দিলাম অমুক দেশ পাস করাই দিছে, কোথায় নাকি ডিপ স্টেট আইনা পাস করাই দিছে। এই সব কিছু ধ্বংস করেই আগামী নির্বাচন হবে। ইসলামী ব্যাংককে রক্ষা করতে আগামীকাল থেকে রাস্তায় আমি নিজে নামবো। ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামীর আমির। এই মানুষটা যা বলে তা কিন্তু করে ছাড়ে। তার জীবন দশায় কোনো জিনিস তার বলা আর করার ভিতরে কখনো ডিফারেন্স হয় নাই। শেখ হাসিনাকে দিল্লি পাঠাবে সিদ্ধান্ত নিয়েছে, পাঠিয়ে দিয়েছে। এই কঠিন মানুষটা যখন বলছে ইসলামী ব্যাংক রক্ষার জন্য আমি রাস্তায় নামবো, তখন তার কত কোটি জনতা নামবে রাস্তায়, এই বিষয়টা আমার মনে হয় তারেক রহমানের ভেবে চিন্তে করে দেখা দরকার। আজই এর সমাধান করা দরকার, বহিষ্কার করা দরকার খোরশেদ আলমকে। আর নতুবা তারেক রহমানের গদিতে যদি আগুন লেগে যায়, এটা কিন্তু অবিশ্বাসের কিছু হবে না। কারণ ইসলামী ব্যাংকের গ্রাহকরা অনেক রাজনৈতিক দলের আছে, অনেক অমুসলিমরাও আছে, তারাও কিন্তু ইসলামী ব্যাংককে ধ্বংস করে দেন এটা চাবে না। আর স্পেশালি 1.5 কোটি প্রবাসী তো ইসলামী ব্যাংকের মাঝে সবার একটা করে অ্যাকাউন্ট আছে, তাই 1.5 কোটি প্রবাসীরা বয়কট করবে বাংলাদেশের রেভিডেন্স পাঠাতে, টাকা পাঠাতে, ডলার ইউরো পাউন্ডের যখন শর্ট পড়বে, হাসিনার মতো আপনিও পালাবেন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।